যে কদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, আমি কিন্তু দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ড ওভার করেছিল। সেই দুজনের মধ্যে দুজনই এখন কারাগারে আছে। অত্যন্ত পাওয়ারফুল পিপল। কারা সেই দুজন? ল মিনিস্টার একজন, আরেকজন আপনার যে উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। সালমান এফ রহমান। তারপরে আরো কয়েকজনকে আমি চলে আসা করার। তাহলে আসলে তারা পালিয়ে যাচ্ছিলেন সদরঘাট দিয়ে, এরকম একটা চিত্র আমরা দেখি। না, ওটা শোনা তো কতগুলো লিগ্যাল বাইন্ডিং আছে, সেটা এখন আমি এক্সপ্লেন করতে পারছি না। এটা উজ্জ্বল থাকুক। আচ্ছা, এটা যখন মামলাটা হবে তখন তাহলে কি আমি শুধু এইটুকু একটু জানতে চাই, কারণ এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে এটি একটা স্টেজড, এই বিষয়টা আগেই আইন শৃঙ্খলা বাহিনী জানতো যে তারা কোথায় আছেন, তাদেরকে গ্রেপ্তার করা হবে, এই বিষয়গুলো আগেই ছিল। জাস্ট ওই একটা যে চিত্র, সেটি একটা স্টেজড চিত্র। এটি কি খুব হ্যাঁ আমি জানি পুলিশ স্টেজ করে বিভিন্ন কারণে। আমি যদি একটা কারণ বলি, এখন এই ধরনের একজন লোককে যদি ধরা হয়, তাকে যদি বলে যে উনি অমুক জায়গা থেকে আমরা নিয়ে আসছি, এটা ওই সময়ে এটা কোনো অপরাধ নয়। পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য, যেটা আমাকে এক্সপ্লেন করা হয়েছে, যদিও আমি সেটা আরো বিস্তারিতভাবে দেখিনি। আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায়, আপনার ওই বিশ্বাস হয় না যে একটা লোক ছিল রাজশাহীতে, তাকে বলে ঢাকায় মার্ডার করেছে। তার কারণ হচ্ছে সো দ্যাট দি জেন্টলম্যান ইজ নট বেইলড। কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেবেন, অল আর বেলেবল অফেন্স। তো সেই বেলেবল অফেন্সটা যাতে, আমার যেটা মনে হয় পুলিশের, আমি একটা এক্সপ্লেনেশন করেছি, কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করা উচিত নয়। যে কদিন কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে কিন্তু হয়তো তারা এই দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ড ওভার করে, সো দ্যাট আপনিও জানেন আমিও জানি, সেই দুজনের মধ্যে আপনিও জানেন আমিও জানি এখন কারাগারে আছে। অত্যন্ত আমাদের পুরো সিস্টেমটাই এরকম, অল আর বেলেবল অফেন্স। এখন জোর করে আপনি বেল দেবেন না, একজন, কিন্তু অল আর বেলেবল ফিউ উপদেষ্টা ছিলেন যেগুলো নন বেলেবল। এই কারণে আমার মনে হয় যে তারপরে আরো কয়েকজন আমি উনি যদি বেরোয় না যান, তাহলে ইনকোয়ারিটা হবে না। তারা পালিয়ে যাচ্ছিলেন। আলটিমেটলি আপনি দেখবেন তো না, কতগুলো লিগ্যাল বাইন্ডিং আছে, তাদের সহযোগী হিসাবে এখন আমি এক্সপ্লেন করতে পারছি না। তার কর্মকাণ্ডে এটা উজ্জ্বল ওই সময়কার সরকার আরো সহজ, যখন মামলাটা হবে তখন আমি শুধু এইটুকু একটু জানতে চাই, এটা তো আছে, এর মধ্যেই আছে। আপনি আমাকে অনেক ডিফিকাল্ট প্রশ্ন করছেন। তুমি কথা বলো। এগুলা কি হাত দিয়ে এগুলা কি যাবে বলো তো বলো, এগুলা কি এই দিনগুলো হাত দিয়ে সেবন করে দেখো, ওকে দেখো কারা ছিল, প্রশ্ন করো, প্রশ্ন করতে হবে, কি নাম প্রশ্ন করতে হবে। আর কে ছিল এই সব মিতু, এনে মিতু আপনি এখন ডিলেট করবেন নাকি আপনার কর্ম খাওয়া বন্ধ করে দেবো? কোনটা? আপনার যা খুশি তাই করেন। শোনেন, যা খুশি তাই করেন মানে আমার মন্ত্রী সাহেব যদি রংপুর সামলাতে পারে, আর আপনি আমার ছবিতে নিউজ করেন, হ্যাঁ? ও আচ্ছা, আপনি আমার ছবিতে আপনি ফেসবুকে এটা ছাড়ছেন কেন? আমাদের কাছে ডকুমেন্টস আছে, এই বিধায় আমরা ছাড়ছি, এবং আপনার রংপুর থেকে প্রতিনিয়ত ডকুমেন্টস আসতেছে। আপনি একটু অপেক্ষা করেন। রংপুরে কেউ কোথাও ছাড়তে সাহস পায় না, কিছু করতে পারে না। আপনি আমার ফেসবুকে আপনি ছবি দিয়ে কেন পোস্ট করছেন? হ্যাঁ, পোস্ট আপনি এখন ডিলিট করবেন নাকি আপনার কর্ম খাওয়া বন্ধ করে দেবো? কোনটা? আপনার যা খুশি তাই করেন। শোনেন, যা খুশি তাই করেন মানে আমার মন্ত্রী সাহেব যদি রংপুর সামলাতে পারে, আর আপনি আমার ছবিতে নিউজ করেন, হ্যাঁ? ও আচ্ছা, ঠিক আপনাকে আছে। সাহসটা কে দিছে? শোনেন, বিষয় একটু কথা বলি। আপনার যে তথ্য প্রমাণটা আসছে, আপনাকে ভালোভাবে বলতেছি, আপনি এখন এই মোড থেকে এটা ডিলিট করে ফেলবেন। ডজন ডজন লাশ ঝুলায় রাখছে, আওয়ামী লীগ আমাদের জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোকরা জবাই করেছে। পুলিশদেরকে না মারা হতো তাহলে পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল।
সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে এরকম ভাবে ফায়ার করছে, আরো নাকি এখানে তো মাত্র 7-8 জন। এটা খুবই মারাত্মক। মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। আমরা তো আসলে জানি মাত্র 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে, এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোকরা জবাই করেছে। তো কিন্তু পুলিশের জবাইয়ের খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। তো সেই কিন্তু পুলিশরা জানে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখিনি, না যা আসে নাই তো। কিন্তু এই ঘটনাগুলো পুলিশ সদস্যরা কিন্তু জানে, পার্সোনালি অনেকে আমাদের সাথে শেয়ার করেছে, ভিডিও দেখিয়েছে, জবাই করার ভিডিও আছে। আমরা তো শুধু যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছি ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় মেরেছে আরো অসংখ্য পুলিশ সদস্য আছে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি? আন্দোলনের মাঠে ছিলাম আমরা, যারা সেনাবাহিনী কর্মকর্তা তারা, আমরা গ্রেনেড দিয়ে খেলেছি, আমরা বুলেট ফায়ার করেছি, আমরা জানি কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়। তো আওয়ামী লীগ আমাদের শত্রু ছিল, ওদের মোকাবেলা করার জন্য মাঠে ছিল। আমি কুইট করার চিন্তা 3 বার করেছি। তারা রিকোয়েস্ট করছে যে খুব এম্বারাসিং হবে সরকারের জন্য। ডিপ স্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সাথেই জড়িত থাকে। পৃথিবীতে কিছুই ঘটে না যেটাতে ডিপ স্টেট কোনো না কোনো ডিপ স্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে। ডিপ স্টেট ইনভলভ হয়। কোনো এক উপলক্ষে এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল যমুনাতেই, এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসেন। সিদ্ধান্ত নেয় কেউ কেউ, এই ধরনের কথাবার্তা শোনা যেত, আমার কানেও আসতো, কিন্তু এর বাইরে আসলে আমার জানা ছিল না যে এরকম একেবারে একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে সিদ্ধান্ত নেওয়া। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো কারণ হয়তো ছিল পেছনে যেটা আমরা এটা করতে বাধ্য ছিলাম, কিন্তু কোনো বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই যথাযথ। কি আশা করেছিলাম আমরা? আমি আশা করিনি। খুব একটা আশা করিনি। আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি বিশ্বাস করি যে তারা রাজনীতিতে ফিরে আসবে। ভোটের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে তার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো কারণ হয়তো ছিল পেছনে যেটা আমরা এটা করতে বাধ্য ছিলাম, কিন্তু কোনো বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই যথাযথ। শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়। তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। 4 আগস্টেই আপনার আমি মনে করছিলাম যে আন্দোলন পরিণতির দিকে যাচ্ছে। তখনই আমি মেসেজ পাঠিয়েছিলাম যে যখন আপনার 6 তারিখে ঠিক করেছিল তারা গণভবনের বিভাগে যাত্রা করবে, এটা আমি মেসেজ পাঠিয়েছিলাম যে 6 না 5 করতে হবে। মানে এই পরিকল্পনাটা আপনার ছিল? আমি মেসেজ পাঠিয়েছি, তো ওরা জানে না, জিজ্ঞেস করলে পাবেন। আচ্ছা, মানে আমরা জানতাম না এই ব্যাপারটা, বা পাবলিকলি এটা হয়নি। আচ্ছা আচ্ছা, মানে এই মেসেজটা তাহলে আপনার ছিল? আমাদের ছিল যে আমরা যেটা মনে করলাম যে আমরা যদি একদিন বাদ দেয় তাহলে আপনারা নেমে যাবে, আর ওই সুযোগে গভর্নমেন্ট আরেকটা সুযোগ পাবে। ভোটের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে তার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো কারণ হয়তো ছিল পেছনে যেটা আমরা এটা করতে বাধ্য ছিলাম, কিন্তু কোনো বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই যথাযথ। কোন ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল? 71 সালে সেই পুরাতন ভাঙ্গা ঢোল বাজাবার চেষ্টা করছেন
এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। এটার পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, তো সেই কারণে তো আমাদেরকে ব্যান করে দিয়েছে, টিভিকে ব্যান করছে, আর কোনো দরকার তো করে নাই। কোটা সংস্কার আন্দোলন দমনে কঠোর হয়েছিল আওয়ামী লীগ। সে সময় বারবার বলা হচ্ছিল বিএনপি জামায়াতের কথা। এদিকে জামায়াতে ইসলামী দাবি করছে যে তারাই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন। আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন এটার জন্য প্রকাশিত না হয়। আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। যখন এটা প্রকাশ হতো যেটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতেরই আন্দোলনের নেতৃত্বে আছে, তখন অনেক লোকদেরই হয়তো বা এক ধরনের রিজার্ভেশন তৈরি হইতো, যেমন বামদের ভিতরে বা যারা জামাতকে পছন্দ করে না। সেজন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশনটা এখানে নিশ্চিত হয়। এইমাত্র 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোককে জবাই করেছে। যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় মেরেছে, আরো অসংখ্য পুলিশ সদস্য আছে, কিন্তু পুলিশের জবাইয়ের খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। সেই কিন্তু পুলিশরা জানে। পুলিশের ফায়ারিং এ কম লাগছে, সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62 আপনারা নিজে দেখছেন, 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো নাকি? ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না? হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। বাবা বলছিল তুমি কান্না করো না, আমি বিকাল আসবো, আর আসলে পাঁচই আগস্ট থেকে তো পুলিশের কোনো কার্যক্রম ছিল না। 6ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পড়ে আছে, তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙানো আছে, পোড়া দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে আছে, তখন মানে আমি পুলিশের একজন সিনিয়র অফিসার হিসেবে, সার্ভিং অফিসার হিসেবে মনে হলো যে আমাদের কিছু একটা করা দরকার। তো তখন পুলিশ হেডকোয়ার্টার্সে কোনো সিনিয়র লেভেলের কোনো অফিসার দায়িত্বে ছিলেন না, ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও কেউ দায়িত্বে ছিল না। এর মধ্যে শুনতে পেলাম যে রাজারবাগেও আপনার যারা পুলিশ সদস্য আছে তাদের মধ্যে এক ধরনের বিদ্রোহ, প্রায় 400-500 লোক সশস্ত্র অবস্থায় তারা রাজারবাগ লাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, একটা উত্তেজনা বিরাজ করতেছে। উচিত যে পুলিশের যে সমস্ত সদস্য যারা নিহত হয়েছে, যাদের লাশ বিভিন্ন জায়গায় পড়ে আছে রাস্তাঘাটে, থানায়, বিভিন্ন জায়গায়, তো এগুলি সংগ্রহ করে নিয়ে আসা এবং তাদের সৎকারের ব্যবস্থা করা। তো অ্যাকর্ডিংলি আমি আফসার মেসে আমরা কয়েকটা টিম করলাম, 4-5টা টিম করে এই টিমের সদস্যকে কাউকে রামপুরার দিকে পাঠালাম, কাউকে উত্তরার দিকে, যাত্রাবাড়ির দিকে, বিভিন্ন জায়গায় আমরা পাঠালাম। আপনার সহকর্মী কেউ মারা গেলে যে বেনিফিট বা যেগুলি খোঁজ খবর খেয়াল আপনারা রাখেন, সেগুলি রাখতে পারছেন কিনা? এরকম আমরা ওই যে জিনিসটা আমি বললাম যে প্রথম দায়িত্ব ছিল যে আমার যেটা দায়িত্ববোধ থেকে আমি এই কাজটা করেছি সেটা হলো তাদের ধর্মীয় মতে সংস্কার হোক, তারপরে তাদের মৃত্যুর বিষয়ে এবং তাদের ক্ষতিপূরণ এটা আপনার পুলিশ বাহিনী কিংবা সরকারিরা বিবেচনা করবে যে তাদের জন্য কি করা হবে কি হবে না। এটা ওকে, বাট আমি যে প্রাথমিক কাজ যে তাদের প্রত্যেকটা মানুষেরই রাইট আছে তার ধর্মীয় মতে তার সৎকার হওয়াটা, জাস্ট ওই কাজটুকু আমি তখন করেছি। এখানে বলা হয়েছে আগামীর বাংলাদেশের শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, এটা আল্লাহ ভালো জানেন। আমেরিকা অলরেডি চাচ্ছে যে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী বাংলাদেশ আসুক। তারা 5টা কারণ বর্ণনা করি। 7টি কারণে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমরা যখন প্রথম জোট তো হচ্ছে আমাদের চরমনের সাথে, তো আমেরিকান এমবেসিতে আমি গেলাম, বলো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। ঠিক আছে, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে
আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নিব। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছেন তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ম্যাডামের আত্মার মাগফিরাত বলছি। সিআই এজেন্ট মওদুদি জনাব শব্দ বলা যাবে না, মৌলানা শব্দ বলা যাবে না। সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, সে কোনো মাদ্রাসার ছাত্র না, সে হলো সিআই দালাল, ভাষাবিদ, আলেম নয়, মৌলানা নয়। আমি তাকে মৌলানা, অনেকে মৌলানা বলে, নিষেধ করে দিতেছি। 80 বছরে বুড়া বলে যেতেছি। আমি তার ইতিহাস জানি, তার খেলাফত মুলকিয়াত, তাফহিমুল কোরআন এমন পড়া পড়ছি, হেফজ হয়ে গেছে। ইতিহাস বলতে গেলে মাসকে মাস বলতে পারবো। সে মৌলানা নয়, সে পণ্ডিত, সে নাস্তিকদের পণ্ডিত, ঠিক না বেঠিক? মওদুদিকে জনাব শব্দ আমার মুখে বলবো না। মওদুদি হচ্ছে মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য সিআই দালাল। সে বেঈমান। আসহাবে কেরাম সম্বন্ধে আল্লাহ বলছেন আজরুন আযীম, মহা পুরস্কারে পুরস্কৃত করছেন। কে বলেন? কে কি পুরস্কার করছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবারা সার্টিফিকেট পাইছে, অন্যরা সার্টিফিকেট পায় নাই। সাহাবারা সার্টিফিকেট পাইছে, অন্যরা সার্টিফিকেট পায় নাই। এই সার্টিফিকেটওয়ালাদেরকে যারা নাকি দোষ খুঁজবে, তাদের দোষ আমরা ভালো জানি। তাদের একটা ছেলে জামাত ইসলাম করে না। মওদুদির একটা ছেলেও জামাত ইসলাম করে না, জামাত ইসলাম থেকে দূরে রাখছে, ঠিক না বেঠিক? সেই জামাতের প্রতিষ্ঠিত বর্তমান হিজবুত তাওহীদ। এই জামাতের প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদ। আমি তো বলতে চাই, এদের বিরুদ্ধে বক্তব্য মিটিং মিছিল না করে 2-4টারে যদি জব করে ফেলাই ঠান্ডা, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, আমি আগেই বলেছিলাম যিনি বয়সে হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির পরিমাণ সব গঞ্জাম লাগিয়েছে। আমি চলে আসতে চেয়েছিলাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে এনএস সাহেবকে ধরে অনেক কিছু বুঝালেন, বলে যে না এই সময়। কে ধরলেন আপনাকে? এটা আমি বলেছেন যে আপনাকে অপমানিত করা হয়েছে? না, আমি বলেছি যে ওটা বলিনি, বলেছি যে স্যার আমার পক্ষে থাকা সম্ভব না, আমি থাকলে আপনিও বিব্রত হবেন, আমি তো হবই। আমি গিয়েছিলাম আনসার ওদের দেখতে, ওদের গুলি টুলি মারছে অনেকে। হ্যাঁ, আনসারকে গুলি মেরেছে। তারপরে আমি যে কতগুলো ভিডিও দেখলাম, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট লাগানো, হাতে পুলিশের রাইফেল, দ্যাট ইজ পুলিশের কাছে 7.62 চাইনিজ রাইফেল টাইপ 39, মানে বুলেটটা হচ্ছে 39। এটা খুব একটা মারণাত্মক অস্ত্র, যেটা সাধারণত সমরাস্ত্র হিসেবে ব্যবহার হয়। এটাকে আমরা বলি প্রহিবিটেড বোর। পুলিশকে এই রাইফেলগুলো দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না, আমার ইচ্ছা ছিল এটা ইনকোয়ারি করতে। এই রাইফেল তো পুলিশের পাওয়ার কথা নয়। এই রাইফেলগুলো পুলিশকে দেওয়া হলো কখন, কি কারণে, কেন করতে পারছিলেন না? আমি তো ছিলামই না, তো ইনকোয়ারি করবো গতি আমার দিয়েছিল। ওই প্রসঙ্গে বলেছিলাম যে এই রাইফেলগুলো বা এই অ্যামুনিশন, এই রাইফেল পুলিশের হাত থেকে সিভিলিয়ানদের কাছে কিভাবে গেছে। হাউ দিস 7.62 চাইনিজ রাইফেল ইউজ বাই সিভিল ক্লথে। এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাকে জিজ্ঞেস করেনি। আমার কাছে এমনও ছবি আছে যে সন্দেহজনক, যেটা কারা, এদের চেহারা, এদের মানে গঠন আমাদের মতো না। মনে হচ্ছিল যে আমি তো বহিরাগত শব্দটা ব্যবহার করেছি। স্নাইপার, আমাদের দেশে স্নাইপার আছে, পুলিশেরও আছে, সেনাবাহিনীতে সবই আছে, কিন্তু এত অহরহ এইরকম ট্রেন স্নাইপার। এখন আমরা বুলেটের মাধ্যমেও যেতে পারি, ব্যালটের মাধ্যমে যেতে পারি, কিন্তু দুই রাস্তা যখন খোলা থাকবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসুল অনুযায়ী আপনাকে যেতে হবে ব্যালটের মাধ্যমে। जमाते इस्लामी सदका लेती है, चंदा लेती है, फितरा लेती है, खाले तो सारे ही उतारते, वो खाले भी लेती है
और सारे पैसे कराची पे बैनर पोस्टर लगाने पे खर्च कर देती है, कहती है निजाम बदल दो। अरे क्या हम कहते हैं भाई ये काम ही बदल दो, ये काम ही गलत है। 7.62 গুলির প্রসঙ্গ হারিয়ে গেল কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েই সরল মনে একটি রহস্যজনক প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিলেন ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। জুলাই আন্দোলনে নিহত বেশিরভাগের শরীরে পাওয়া গেছে 7.62 গুলি। এই বুলেট কোথা থেকে আসলো বিষয়টি খতিয়ে দেখতে চেয়েছিলেন। তারপর রোশানলে পড়লেন তিনি। সরিয়ে দেয়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে, কিন্তু রহস্য তো রহস্যই রয়ে গেল। বাংলাদেশের পুলিশ এই বুলেট ব্যবহার করে না। সাধারণত যুদ্ধক্ষেত্রে কিংবা বৃহৎ কোনো সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এই ধরনের মরণঘাতী অস্ত্র ব্যবহার করে থাকে। তাহলে এই গুলি বাংলাদেশের ছাত্র জনতার উপর ব্যবহার করল কে? প্রশ্নটা থেকেই গেল। এখন নিশ্চয়ই উত্তর খোঁজা হবে কোনো একদিন। সত্য কি চাপা থাকবে? আপনার কি মনে হয়? সামরিক বাহিনীর বিভিন্ন কার্যক্রমে উপস্থিত হতে ঢাকা এসেছেন মার্কিন উচ্চপদস্থ প্রতিনিধি দলের সদস্যরা। সোমবার পৃথক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান ফর দ্য ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং মেজর জেনারেল স্কটে উইন্টার সহ বেশ কয়েকজন। তারা আজ মঙ্গলবার আর্মি হেডকোয়ার্টার মাল্টিপারপাস হলরুমে ৮ম বাংলাদেশ আমেরিকা ল্যান্ড ফোর্স স্টক 2024 আলোচনায় অংশগ্রহণ করবেন। এছাড়া সেনাবাহিনীর হেডকোয়ার্টারে বিভিন্ন শাখার ডিরেক্টরদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের শাখার চলমান কার্যক্রম পরিদর্শন করবেন। তাদের সম্মানে সেনাপ্রধান আয়োজিত নৈশভোজেও উপস্থিত থাকবেন। Introducing High Glass by Akij Port. বাংলাদেশের সরকার লয়ারে মুখাতেব বাংলাদেশের যেজন ডিপার্টমেন্ট আছে আর খাস করিয়ারে ডক্টর জনাব মোহতারাম মাস্টার ইউনুস সাহেব আর অনারার বেশা বেশি তেহদিলের সাথে শুকরিয়া আদা করি। আল্লাহ বলি হলে অনারা আর বেচারা আর মজলুম রোহিঙ্গা কওমের মুস্তাকবাল আল্লাহ বলি ওরা ফিকির করি ওরা হামদরদ দেত আল্লাহ আর অনারা আর রোহিঙ্গা কওমের মসলাতে মুস্তাকবালরে জলদি তো জলদি তাহাকিক করি আরে মসলারে আসানি সাথে হল করে দিবা বলি আশা করি। আল্লাহ তাআলা ওনারে তৌফিক দেন। আয় আব্দুল্লাহ নিজের খাতারে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। We don't shoot at the civilian. It's not in our culture. We wanted that things should happen very peacefully, the peaceful transition, less of bloodshed, less of chaos and confusion.
গুলি তো করছি স্যার। দেখতে পাচ্ছি চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। আপনারা যেই হেলিকপ্টারটি দেখছেন সেই হেলিকপ্টারে করেই সেনাবাহিনীর প্রধান ঠাকুরগাঁয়ে এসেছেন। আমরা বলতে পারি ঠাকুরগাঁয়ে সফর করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি আজ বৃহস্পতিবার 16 অক্টোবর ঠিক ঘড়ির কাঁটায় যখন 1:45 ডলফিন নামে একটি হেলিকপ্টারে করে ঠাকুরগাঁয়ের যে পরিত্যক্ত বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করেন। এ সময় হেলিকপ্টার থেকে নেমে বিমানবন্দরটি পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে আমরা যেই বিষয়টি লক্ষ্য করেছি যে বিমানবন্দরের পাশেই অবস্থিত আর্মি ক্যাম্প, সেই আর্মি ক্যাম্পের হলরুমে তিনি প্রায় ঘণ্টাখানিক সময় ধরে সেনাবাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন এবং আলোচনা করেছেন, এটি আমরা জানতে পেরেছি। প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে সেনাপ্রধান বেরিয়ে একই হেলিকপ্টার যোগে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। তবে কি কারণে ঠাকুরগাঁয়ে তিনি এসেছিলেন এবং কেন এসেছিলেন এই বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। সেখানে আর্মি ক্যাম্পের যারা দায়িত্বরতরা ছিলেন তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংবাদকর্মীদের অ্যালাউ করেনি বলে সেই জায়গায় কথা বলার আমাদের সুযোগ হয়নি। তারপরও আমরা অপেক্ষায় ছিলাম শেষ পর্যন্ত। জন্ম হয় হচ্ছে কলঙ্ক, কুলক্ষণ, অমঙ্গল। নারীর কোনো আত্মা নেই। নারীর জন্ম হয়েছে সেবার জন্য। স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে। স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ, জিনিসের মতো। নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না, নির্যাতন চালালেও। আন্দালিব রহমান পার্থ একটি রাজনৈতিক দলের সভাপতি। তার দলের সাধারণ সম্পাদকের নাম কি কেউ জানেন? জুনায়েদ সাকি আরো একটি রাজনৈতিক দলের সভাপতি। তার দলের সাধারণ সম্পাদকের নাম কেউ বলতে পারবেন? ববি হাজ্জাজ আরো একটি রাজনৈতিক দলের সভাপতি। তার দলের সাধারণ সম্পাদকের নাম কিন্তু কেউ জানেন না। নূরের রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক বাদে 5 জন নেতার নাম কি কেউ জানেন? ফুয়াদ যেই রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, সেই দলের 5 জন নেতার নাম বলতে পারবেন? সভাপতির নাম মিডিয়ার কল্যাণে 2-4 জন হয়তো জানতেও পারে। একটা হাস্যকর বিষয় কি জানেন? এরা প্রতিনিয়ত সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় যেই আওয়ামী লীগের একটা উপজেলা ইউনিটের নেতাকর্মীর সংখ্যাও উপরে উল্লেখিত 5টা রাজনৈতিক দলের
সারা দেশের সব নেতাকর্মী একসাথে করলেও তার চাইতে অনেক বেশি হবে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আসলে একটা রোল মডেল, এরকমই নির্বাচন আওয়ামী লীগের মতো হয় নাই। আওয়ামী লীগকে হার পেয়েছে। আজকে বাংলাদেশের যে কোনো সময় এর চেয়ে খারাপ নির্বাচন আমার মনে হয় আর হয়। পরিস্থিতি তো বেঁধে ফসল নেই, ফসল হেরে গেছিল, ফসল বেঁধে ফসল হেরে গিয়ে তারপরে আর দফাই বেঁধে হ্যাঁ দুইটা ফসলে বেশি মারামারি মাথা বাড়ি গিয়ে। এবারে সংসদ একেবারে আলাদা, ব্যতিক্রম। এখানে অনেক কিছুর মিশ্রণ রয়েছে, যেমন শেখ রবিউল আলম, যিনি ঢাকা 10 আসন থেকে নির্বাচিত, মন্ত্রী হয়েছেন 3 মন্ত্রণালয়ের, যাকে নিয়ে বিতর্কের শেষ নাই। হত্যা মামলার আসামিও তিনি। দীপ্ত টিভির সাংবাদিককে হত্যার অন্যতম আসামি শেখ রবিউল আলম, তিনিও যাচ্ছেন সংসদে 3 মন্ত্রণালয় নিয়ে। যারা মনোনয়ন পাওয়ার কথা না, তিনি পাচ্ছেন 3টি মন্ত্রণালয়। অবিশ্বাস। এখন যদি ঘুরতে যাই তাহলে ওরা বের হয়ে যাবে, যে কোনো ইসে বের হয়ে যাবে। কারণ ওই ছোট অফিসার বলছে এখন আমাদের করণীয় ওদের দেওয়ার পর্যন্ত নজর আর খবর। আমান 13টা মার্ডার করছে এই 2001 সালের পরে। ও প্রত্যেকটা মার্ডারের সাথে জড়িত। আরে সর্বনাশ! এর মধ্যে আওয়ামী লীগের আছে 2টা আর 11টা ইয়ে গেছে। এখন প্রত্যেকটা মার্ডারের এগেন্সে 10 লাখ 20 লাখ করে টাকা নিচ্ছে ও। আর ওই যে উঠিয়া ছিল একটা মুস্তাফিজ, হ্যাঁ, এই দুজনের সিন্ডিকেট কইরা মার্ডার গুলো পুলিশে চড়াই। পুলিশ খারাই রয়েছে, পুলিশের অস্ত্র দিয়া ওর লোকরা মার্ডার করছে। আর এটা পত্রিকা আইছে ক্রস ফায়ার। যে টাইম টেক্সটাইলে যে আওয়াল সাহেবের খালতো ভাই হাবিব, হাবিব যেত একটা বিয়েতে দাওয়াত দিয়ে নিচ্ছে, হাবিব যায় না, ধরে টেলিফোন করছে আমান ভাই আপনার জন্য বসে রয়েছে। তখন সেই বিয়েতে যাইতেছে, আমি আবার বাড়িতে থেকে ঢাকায় যেতে ক্রস হয়েছে আমার লোকের রাস্তায় ব্রিজের মধ্যে। ব্রিজের উত্তর পাশে আমার লোকের ক্রস হইলো, দক্ষিণ পাশে গিয়ে ওরে আটকে মেরে ফেলাইলো ঢাকায় নিয়ে। এটা মানে ভয়ঙ্কর। এই ছেলেটা বহু টাকা খরচ করছে আমানের জন্য। আচ্ছা, এরে মারছে, আনোয়ার করে একটা ছেলেরে মারছে 25 লাখ টাকার বিনিময়ে। আচ্ছা, বাদশাকুড়া জিঞ্জিরের একটা লোককে মারছে, একই ঘটনা। মঞ্জু মেম্বার করে একটা আওয়ামী লীগের পপুলার অনেস্ট লোক, তারে মারছে। ভোট কি আমার এমনি গেছে নাকি বুঝলেন না আপনি? ভোট 13টা মার্ডার, একটা না। আরে সর্বনাশ! আমি কেরানীগঞ্জের মানুষ এখন না বলতে কি করছে সর্বনাশ।
এই জন্য সে এখন থেকে চলে যেতে চায়। হ্যাঁ, এইখানে কেরানীগঞ্জে 2টা সিএনজি পাম্প করছে, আমার হ্যাঁ একটা মার্কেট করছে 2.5 বিঘা জমির উপর 246টা দোকান। আচ্ছা আচ্ছা, একটা দোকান অন্ধেও 50 লাখ টাকা দাম। আচ্ছা, নিবে 250 থেকে 300 কোটি টাকার এই মার্কেটটা। আচ্ছা আচ্ছা, টাকা যে কি আরে বাপরে বাপ, যে সিদ্ধেশ্বরী আরে সরি সেগুন বাগিচা এন্টি কারাপশনের উল্টা দিকে যে 14 তলা বিল্ডিংটা, হ্যাঁ হ্যাঁ, পার ফ্লোরে 6টা করে ফ্ল্যাট, এই বিল্ডিংটা ওর। গুলশানের 4টা বাড়ি উঠেছে পেপারে, একবারে মিথ্যা উঠেনি আর কি, একটাও না। বসুন্ধরা থেকে 2টা বাড়ি লইছে ওই ইয়েতে গুলশানে। আরে বাপরে বাপ, আর নিজে লইছে 2টা করেছে। মানে এই ক্ষমতা আর বিএনপি কে এরা হচ্ছে নিজের সম্পত্তি করেছে না, ম্যাডাম নিজের সম্পদ হিসাব করুক আর আমাদের সম্পদ হিসাব করুক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের 100 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিএনপি যখন ক্ষমতায় তখন দলটির স্থায়ী কমিটির এই সদস্য ছিলেন পূর্তমন্ত্রী, আর মন্ত্রী থাকা অবস্থায় অবৈধভাবে 100 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে গুলশান বনানীতে জমি আত্মসাতের পাশাপাশি রাজধানীর খিলগাঁও এলাকায় রেলওয়ের জমি হাতিয়ে নেওয়ার তথ্য এসেছে দুদকে। দুর্নীতির মাধ্যমে ক্রয় এবং খিলগাঁও পুনর্বাসন এলাকার পার্কের জায়গায় প্লট তৈরি করে নিজ নামে বেনামে বরাদ্দ নিয়ে 200 কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাৎ সহ গুলশান বনানীর 50 থেকে 60 কাঠা জমি আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে নাম এসেছে বাংলাদেশি 10 ব্যবসায়ী ও এক প্রতিষ্ঠানের। এর মধ্যে আছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু ও তার স্ত্রী নাসরিন ফাতেমা, ছেলে তাবিথ মোহাম্মদ, তাফসির মোহাম্মদ, তাজওয়ার মোহাম্মদ সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। আছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আনিসুর রহমানের নামও। এছাড়া চৌধুরী ফয়সাল ও সামির আহমেদ নামে 2 বাংলাদেশির নামও আছে প্যারাডাইস পেপারসে। বলা হচ্ছে বারমুডায় বাংলাদেশিদের নিবন্ধিত প্রতিষ্ঠানের তালিকায় আছে বাংলাদেশ এক্সপ্লোরেশন লিমিটেড, ইউনোকল বাংলাদেশ, ব্লক 7 লিমিটেড সহ মোট 10 প্রতিষ্ঠানের নাম। একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে তালিকায় স্থান পেয়েছে ব্রামার অ্যান্ড পাইটার্স অ্যাসেট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির ঠিকানা মহাখালী বাণিজ্যিক এলাকা। 5 নভেম্বর বিশ্বের 180টি দেশের রাজনীতিক ও প্রভাবশালীর হিসাব বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের 1,34,00,000 নথি ফাঁস হয়, যার নাম দেয়া হয় প্যারাডাইস পেপারস। এর আগে পানামা পেপারসেও বেশ কয়েকজন বাংলাদেশির নাম আসে। I'm not going to bother you anymore. 150 musical performance.